প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব হাসনাইন খুরশিদ সূচি। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আমরা আলোচনায় যাচ্ছি। মানবজমিন, গণভোট বিতর্ক রেখেই সুপারিশ জুলাই সনদ, নির্বাহী আদেশে বাস্তবায়ন করা যাবে যেসব সনদ প্রস্তাব, ঐকমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা গ্রহণ করেছে সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা। নভেম্বরে ভোট সহ 18 দফা সুপারিশ জামায়াতের, সাংবিধানিক আদেশ পেলেই জুলাই সনদ স্বাক্ষর নাহিদ ইসলাম এনসিপি। আমার দেশ, অনৈক্য রেখেই বিদায় ঐকমত্য কমিশনের। কালবেলা, ডিসেম্বরের শুরুতে পদত্যাগ করতে পারেন মাহফুজ ও আসিফ, উপদেষ্টা পদ ছাড়লে ভোটের লড়াইয়ে অংশ নেবেন দুজনই। 104 ভুয়া জুলাই যোদ্ধার গেজেট বাতিল হচ্ছে, সংসদ 9 মাসে ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। দৈনিক ইনকিলাব, ঐকমত্য কমিশন কি জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন কমিশন? নির্বাচনের আগে গণভোট নয়। দেশ রূপান্তর, 2 সুপারিশেই বিতর্ক, সরকারের হাতে জুলাই সনদ। মেয়রের কাছে বকেয়া 25 লাখ, মেয়ের ভিক্ষায় চলেন সেতারা, খুলনা কর্মজীবী মহিলা হোস্টেল। সময়ের আলো, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর, গণভোটের ভার সরকারের। ভোট নিয়ে তোড়জোড়, যমুনায় সমন্বয় সভা। পরিবর্তনের জুলাই সনদ, সুপারিশ আগে অথবা নির্বাচনের দিন, গণভোট তাহলে কবে হবে? দৈনিক সংগ্রাম, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ ঐকমত্য কমিশনের, দ্রুত গণভোট আয়োজনের সুপারিশ। নির্বাচন কমিশনের কাছে জামায়াত ইসলামীর 18 দফা সুপারিশ, অবৈধ নির্বাচনগুলোর সাথে সংশ্লিষ্ট বিতর্কিত কর্মকর্তা কর্মচারীদের আগামী নির্বাচনে দায়িত্ব দেওয়া যাবে না। শিরোনামগুলো দেখছিলাম আজ, আসলে এক বা একাধিক প্রধান এবং উপপ্রধান শিরোনাম দিয়ে সাজানো, সেটা সবই হচ্ছে জুলাই সনদের যে বাস্তবায়নের বিষয়টি এবং যে ঐকমত্য কমিশন সরকারের কাছে যে হস্তান্তর করেছে সেই বিষয়টি ঘিরে আমরা আলোচনা শুরু করতে চাই। বিষয়টা আসলে এখন সরকারের কোর্টে চলে গেছে। সরকার কী সিদ্ধান্ত দিতে হবে, গণভোট কবে করবেন এবং কীভাবে করবেন। তো সরকারের সিদ্ধান্ত আসলে সামনের দিনগুলোতে রাজনীতির গতিধারা নিয়ন্ত্রণ করবে এবং রাজনীতির শেষ পর্যন্ত পরিস্থিতি কী দাঁড়াবে সেদিকে করবে। সব কথার শেষ কথা হলো, আমরা আসলে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন চাই এবং সেই নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে যাতে সুন্দরভাবে হয় এবং নতুন করে যাতে কোনো অনিশ্চয়তা তৈরি না হয় সেটা আমরা চাই। এই যে জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ পেশ করলো, সেই সুপারিশে আসলে অনেকগুলো বিষয় নিয়ে আমাদের কাছে খুব অস্বাভাবিক মনে হয়েছে। কারণ এমন অনেক বিষয় এখানে এসছে যেগুলো জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় ছিল না এবং জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে চূড়ান্তভাবে যে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে, যে সনদে 25টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেটা আর এই বাস্তবায়ন সুপারিশে যে জুলাই সনদ সন্নিবেশিত করা হয়েছে, এই দুটোর মধ্যে পার্থক্য দেখছি আমরা। এই পার্থক্যটা খুব অস্বাভাবিক, কারণ একটি দলিলে সই করিয়ে সেই দলিল বদলে ফেলা যায় না, কিন্তু সেটাই আমরা ঘটতে দেখছি। এটা খুব অস্বাভাবিক এবং অনভিপ্রেত। তো এটা আমরা আশা করব যে এই বিষয়টাকে কেন্দ্র করে নতুন করে আর কোনো রাজনৈতিক সংকট তৈরি হবে না, নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি হবে না, এটাই আমরা দেখতে চাই। আপনি যেমন বলছিলেন তার ধরে একটি শিরোনাম আমরা উল্লেখ করতে পারি, আমাদের সামনে রয়েছে জাতীয় অনৈক্যের প্রচেষ্টা চলছে, এটি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বক্তব্য। হ্যাঁ, সালাউদ্দিন আহমেদ সাহেব এই কথা বলেছেন। তিনি কিছু বিষয় উল্লেখ করেছেন এবং আমরা কিছু বিষয় লক্ষ্য করেছি। যেমন বলা হয়েছে যে সংসদ এবং একই সাথে সংবিধান সংস্কার পরিষদ, দুটি নির্বাচন আসলে একই সাথে হবে। নির্বাচনের পরে সংসদ সদস্যরা দুবার শপথ নেবেন, একবার শপথ নেবেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, আরেকবার শপথ নেবেন সংসদ সদস্য হিসেবে। সংসদ তার স্বাভাবিক কার্যক্রম, যে সরকার গঠন কিংবা রাষ্ট্র পরিচালনার কাজ অব্যাহত রাখবে, আর সংবিধান সংস্কার কমিশন পরিষদ যেটা, তার মেয়াদ হবে 270 দিন বা 9 মাস।
সেই 9 মাসের মধ্যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এই 9 মাসের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারলে এমন কথাও বলা আছে যে যদি বাস্তবায়িত না হয় সংসদ মানে সংবিধান সংস্কার পরিষদ যদি সেটা 270 দিনের মধ্যে বাস্তবায়ন না করে তাহলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধান বদলে যাবে। সো একটা অটো পাসের মতন পরিস্থিতি, এটা খুব অবাক করার মতন যে এইভাবে সংবিধান বদলানো যায় কি না। তো এই বিষয়গুলো নিয়ে নিঃসন্দেহে সামনে আরও অনেক আলোচনা হবে এবং এগুলো আমরা বারবার যেই কথাটা বলতে যাচ্ছি যে এই ধরনের বিষয়গুলো অস্বাভাবিক এবং এই অস্বাভাবিকতা যাতে কোনোভাবেই দেশকে কোনো রকম অনিশ্চয়তার দিকে ঠেলে না দেয়, নির্বাচনকে যেন কোনো অনিশ্চয়তার দিকে ঠেলে না দেয়, সেটা আমরা আশা করি। আমরা বিএনপির বক্তব্য নিয়ে আলোচনা করছিলাম। গণভোট দিতে হবে নভেম্বরে, এটি হচ্ছে জামায়াত ইসলামের বক্তব্য। হ্যাঁ, জামাত ইসলামের বক্তব্য আমরা দেখেছি। জামাত ইসলামী আগে গণভোট চাই এবং তারা বলছে যে নভেম্বরে গণভোট দিয়ে ডিসেম্বরে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব, সেটা তাদের একটা অবস্থান। কিন্তু বাস্তবতা হচ্ছে গণভোট আয়োজনের একটা বিশাল প্রক্রিয়া। আর গণভোটে যে বিষয়গুলো যাবে, যে 84টা দফা আছে, 84 দফা বিষয়, সেই বিষয়গুলোতে সাধারণ মানুষ যারা ভোট দেব আমরা, তাদের তো আসলে এই 84টা পয়েন্ট সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। সো মানুষকে সচেতন করতে হবে, মানুষকে জানাতে হবে এবং মানুষকে ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে এবং মানুষ শেষ পর্যন্ত গিয়ে হ্যাঁ না ভোট দেবে। যে মানুষকে এত কম সময়ের মধ্যে জানানো আসলে বাস্তবসম্মত না, এটা সম্ভব না। আসলে এত কম সময়ের মধ্যে অলরেডি অক্টোবর শেষ হয়ে যাচ্ছে, নভেম্বরের মধ্যে 1 মাসের মধ্যে এটা মানুষ মানে 12.5 কোটি ভোটারকে জানানো, তাদের সচেতন করে তোলা, তাদেরকে ভোট দিতে উদ্বুদ্ধ করা, এটা মানে বাস্তবতা হলো যে এটা সম্ভব না। আরেকটা দিক হচ্ছে নির্বাচন আয়োজনে প্রচুর অর্থ ব্যয় হয়, প্রচুর লোকবলের প্রয়োজন হয় এবং সেই সময়টা যখন স্কুলগুলোতে সাধারণত আমাদের মানে কেন্দ্র হয় স্কুলগুলোতে এখন বার্ষিক পরীক্ষা সামনে। সো এমন একটা সময়ে আমরা যদি গণভোটের দিকে যেতে চাই এত বিপুল ব্যয় করে, এবং এটাও বাস্তবসম্মত মনে হচ্ছে না আমার কাছে। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গণভোট আসলে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়া উচিত। এটা নিয়ে কেন জামাত এক ধরনের চাপ প্রয়োগ করছে, এটা হয়তো তাদের নির্বাচনী কৌশল। যেমন তারা সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না, পিয়ার পদ্ধতি ছাড়া উভয় কক্ষে পিয়ার পদ্ধতি না হলে তারা জুলাই সনদ মানবে না, এই ধরনের কথা অনেকবার বলেও শেষ পর্যন্ত কিন্তু তারা জুলাই সনদে সই করেছে। এবং সেই ক্ষেত্রে এটাও তাদের আরেক ধরনের নির্বাচনী কৌশল হতে পারে, এমন এটা এর বাইরে আর কিছু না। আগে চাওয়ার একটি যুক্তি হিসেবে যেটি আমরা আলোচনায় দেখছি গণমাধ্যমের সুবাদে, সেটি হচ্ছে যে জুলাই সনদ তো নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, তো সেই জন্য এটি যদি একই সঙ্গে হয় সেক্ষেত্রে তাতে কিন্তু কোনো পার্থক্য হচ্ছে না। কারণ জুলাই সনদে যা আছে সেটা যদি বাস্তবায়িত হয়, সেটা আসলে গণভোট আগে হলেও যা, গণভোট একই দিনে হলেও তা, এর মধ্যে এতে কন্টেন্টের কোনো পার্থক্য হচ্ছে না। যেহেতু কন্টেন্টের কোনো পার্থক্য হচ্ছে না, অ্যাক্টিভিটিদের কোনো পার্থক্য হচ্ছে না, সো দুঃখিত, এটা আমার মনে হয় না যে এটা কোনো ম্যাটার করে। তো এটা বরং এত বিপুল ব্যয়সাধ্য একটা কাজ এবং একটা অসম্ভব কাজ, এটা জোর করে চাপানোর চেষ্টা করলে সেটা বরং ক্ষতিকর হবে। তো তার চেয়ে বরং আমি আগেও বলেছি, এখনও বলছি যে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত। আহ্বায়ক নাহিদ ইসলামের বরাত দিয়ে এনসিপির যে বক্তব্য এখানে দেওয়া হয়েছে সেটি হচ্ছে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র রয়েছে আর এই জুলাই সনদ নিয়ে যে সেটা মানে ক্ষেত্রে বলেছে। একটা জায়গায় এনসিপির আসলে খুশি হওয়া উচিত। এনসিপি একটা কথা প্রথম থেকে বলে আসছিল যে তারা গণপরিষদ চায় এবং গণপরিষদ, তাদের বক্তব্য হচ্ছে গণপরিষদ দরকার সংবিধান সংশোধন বা সংবিধানের মৌলিক পরিবর্তনের জন্য। সো সেই বিষয়টাই আসলে আমরা দেখেছি একটু অন্য নামে, সংবিধান সংস্কার পরিষদ বলে যেটা করা হয়েছে, সেটা এনসিপির সেই গণপরিষদের দাবি দিয়ে আসলে ভিন্ন নামে সেই দাবি পূরণ করার চেষ্টা করেছে। আমার মনে হয়েছে যে এনসিপি জুলাই সনদে সই না করে যে চাপ প্রয়োগ করেছে এবং সেটাতেই এক ধরনের আত্মসমর্পণের চেষ্টা বা আত্মসমর্পণ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন, এবং তারা এনসিপিকে জুলাই সনদে সই করতে উদ্বুদ্ধ করার জন্য এই পদক্ষেপ নিয়েছে। কিন্তু এটা আপনি 25টি দলকে একটি ডকুমেন্টে সই করালেন, এখন এসে আরেকটি ডকুমেন্ট হাজির করলেন যার মধ্যে যে দুটি হুবহু সেম ডকুমেন্ট হওয়ার কথা ছিল, এখন আলাদা দুটি ডকুমেন্ট হয়ে গেল।
এটা আসলে কতটা নৈতিক সেই প্রশ্ন আমি ঐক্যমত্য কমিশনের সামনে রাখতে চাই। এবং এটা আসলে শেষ পর্যন্ত যেমন নোট অফ ডিসেন্টের বিষয়গুলো খুব গুরুত্বের সাথে এসছে, যে নোট অফ ডিসেন্ট মানে একদিন পর্যন্ত আমরা যা জেনে এসেছি, এবং জুলাই সনদ যেটাতে সই করা হয়েছে 25টি দল যেটাতে সই করেছে, সেখানে স্পষ্টভাবেই আমরা দেখেছি, আমরা জেনেছি যে যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য হয়নি, নোট অফ ডিসেন্ট আছে, সেগুলো সংসদ নির্বাচনের পর যদি রাজনৈতিক দলগুলো, কোনো রাজনৈতিক দল তার নোট অফ ডিসেন্টের ইস্যু তার নির্বাচনী ম্যানিফেস্টোতে রেখে নির্বাচনে গিয়ে নির্বাচনে বিজয়ী যদি হয়, তখন তারা সংসদে গিয়ে তাদের যে নোট অফ ডিসেন্ট সেই অনুযায়ী তারা কাজ করতে পারবে। কিন্তু এখন যেটা দেখছি সেখানে সবগুলো নোট অফ ডিসেন্ট ডিলিট করে দেওয়া হয়েছে, নোট অফ ডিসেন্ট বলে কিছু নেই এখানে। সো যাদের ভিন্নমত আছে ভিন্নমতগুলিকে পুরোপুরি উপেক্ষা করা হচ্ছে এবং বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এটা এক ধরনের রাজনৈতিক মানে বিশ্বাসভঙ্গের বিষয় কিনা রাজনৈতিক দলগুলোর সাথে, সেই প্রশ্ন কিন্তু সামনে আসবে এবং সামনে খুব জোরালোভাবে আসছে। যে কারণে আমি একটু আগেও বলছিলাম যে এই যে দুটি ভিন্ন অবস্থান নেয়া, ডকুমেন্ট বদলে ফেলা, এটা রাজনীতিতে নতুন অনিশ্চয়তা, নির্বাচনকে ঘিরে নতুন অনিশ্চয়তা তৈরি করে কিনা সেই ভয় আমরা পাচ্ছি। আমরা আশা করি সেটা ঘটবে না। এবার আমরা একটু নির্বাচনের সামনে রেখেও আরও কিছু শিরোনাম করা হয়েছে নির্বাচনকে প্রসঙ্গ হিসেবে ধরে। সেটা হচ্ছে ভোট নিয়ে তোড়জোড়, যমুনায় সমন্বয় সভা, আলোচনা হতে পারে গণভোটের সময় নিয়েও। নিঃসন্দেহে এখন সরকারের হাতে অনেক কিছু, কারণ জাতীয় ঐক্যমত্য কমিশন এতদিন পর্যন্ত কিন্তু মূল ফোকাসে ছিল জাতীয় ঐক্যমত্য কমিশন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর যে মাসের পর মাস ধরে আলোচনা, সেই আলোচনায় ছিল মূল কেন্দ্রে। এখন আজকের পর আসলে জাতীয় ঐক্যমত্য কমিশন কার্যত বিলুপ্ত হয়ে গেছে, যদিও তার মেয়াদ আরও 3 দিন আছে, কিন্তু কার্যত তার কার্যক্রমের অবসান ঘটেছে। এখন যে বিষয়গুলো, সব বিষয়গুলোই সরকারের হাতে। সরকারকে এখন মানে বেশিরভাগ বিষয় সরকারের হাতে, কিছু বিষয় নির্বাচন কমিশনের হাতে। সো এখন তাদের কি সিদ্ধান্ত নিতে হবে যে আসলে গণভোটটা শেষ পর্যন্ত কবে করবে। সরকারকে চেষ্টা করতে হবে যাতে সমঝোতার পরিবেশটা ধরে রাখতে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচন নিয়ে সংকট হতে পারে। সো মৌলিক ইস্যুগুলোতে সমঝোতা আমরা আশা করি, এবং সেটা আমরা আশা করি যে অন্তর্বর্তী সরকার সেই উদ্যোগ নেবেন। আমরা এরই মধ্যে নির্বাচন পর্যবেক্ষণে দেশের বাইরে যে বিভিন্ন প্রতিনিধি দল আসে সেই বিষয়েও তোড়জোড় দেখছি। ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দল রয়েছে, তারাও এই সমস্ত বিষয়ে আলোচনা করছে, বৈঠক করছে বিভিন্ন দলের সঙ্গে এবং সরকারের কর্তৃপক্ষের সঙ্গে। পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য দিয়ে সেই প্রসঙ্গে একটি সংবাদ শিরোনাম রয়েছে, ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে এমন পর্যবেক্ষক নয়। এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করবেন। যে রাজনৈতিক অতীতের নির্বাচনগুলোতে, বিশেষ করে গত 3টি নির্বাচন যেগুলোকে আমরা আসলে নির্বাচন বলে মনে করি না, এক ধরনের প্রহসনের নির্বাচন, সেখানে এমন অনেক পর্যবেক্ষক আমরা দেখেছি যাদের আসলে কোনো ধরনের জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে কোনো গ্রহণযোগ্যতা ছিল না। সো এই ধরনের লোক দেখানো পর্যটক এনে, এক ধরনের পর্যটক, তারা আসলে পর্যবেক্ষক না। সো তারা এসে নির্বাচনকে বরং কলুষিত করে এবং সত্য তুলে ধরে না। সো আমরা এমন পর্যবেক্ষক চাই যারা প্রকৃত পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরবেন, তো যাদের বিশ্বাসযোগ্যতা আছে, যারা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যাদের গ্রহণযোগ্যতা আছে, সে ধরনের পর্যবেক্ষকই আমরা নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে দেখতে চাই। নির্বাচন পর্যবেক্ষকের নামে যাতে কোনোভাবে নির্বাচনকে কলুষিত করা না হয় সেটা নিশ্চিত করতে হবে। আমরা জানি যে দেশীয় পর্যবেক্ষকরাও থাকেন, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা থাকেন, সেটিও এক ধরনের করা হয়েছে, তালিকা করা হয়েছে, বাছাই করা হয়েছে। আপনি যদি একটু কথা বলেন এটা নিয়ে। আরও আলোচনার সুযোগ আছে। আমি মনে করি যে তালিকা করা হয়েছে সেই তালিকার ব্যাপক প্রচার দরকার, এবং সেই সংগঠনগুলো আসলে তাদের অতীতের কার্যক্রম কি, তাদের গ্রহণযোগ্যতা আছে কি না, সেগুলো আরও বিস্তারিত যাচাই বাছাই করা উচিত। কারণ দেশীয় পর্যবেক্ষকদেরও সুযোগ আছে, যেহেতু তারা ভোট কেন্দ্রের ভেতরে ঢুকতে পারেন, ভোট কেন্দ্রে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারেন, তাদের মাধ্যমে কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে, সেই বিষয়গুলো খুব সতর্ক থাকা উচিত। কারণ সামনের নির্বাচন আমরা আসলে একদমই স্বচ্ছ, গ্রহণযোগ্য একটা আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চাই। কারণ নির্বাচনের নামে এত বছর ধরে আমরা এত প্রহসন দেখেছি, আমরা আর কোনো ধরনের গাফিলতি, নির্বাচনে কোনো ধরনের দুর্বলতা আমরা চাই না। ডিসেম্বরের শুরুতে পদত্যাগ করতে পারেন মাহফুজ ও আসিফ, উপদেষ্টা পদ ছাড়লে ভোটের লড়াইয়ে অংশ নেবেন দুজনেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে আছেন, তাদের আসলে আরও অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল।
কারণ এর মধ্যে তাদের ঘিরে অনেক বিতর্ক তৈরি হয়েছে। তাদের এমন রিপোর্ট আমরা দেখেছি গণমাধ্যমে যে আমি এটা উল্লেখ করতে চাই যে নিজ এলাকায় বিপুল বরাদ্দ দেওয়া হয়েছে এবং এটা এক ধরনের মানে নির্বাচনী মাঠ তৈরির চেষ্টা কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এবং যখনই অস্বাভাবিক রকম বরাদ্দ একজন উপদেষ্টা চেয়ারে বসে তার নিজ নির্বাচনী এলাকার জন্য দেওয়া হয়, তাহলে এটা খুব স্বাভাবিক। এটা মানে বুঝতে কারো বাকি থাকে না যে এটা তার নির্বাচনী সুবিধা পাওয়ার জন্যে তিনি রাষ্ট্রীয় অর্থকে ব্যবহার করছেন এবং এটা খুব অনভিপ্রেত। সো এই ধরনের বিষয়গুলো যাতে না ঘটে সেটার জন্য অনেক আগেই আসলে তাদের সরে যাওয়া উচিত ছিল। আমি যখন নাহিদ ইসলাম সরকার থেকে সরে গিয়ে রাজনীতি যোগ দিয়েছেন, রাজনৈতিক দল গঠন করেছেন, আমি মনে করি যে আসিফ সাহেব এবং মাহফুজ সাহেব তারাও যদি রাজনীতি যেতে চান তাদের আসলে সেই সময়ই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। অলরেডি অনেক দেরি করেছেন এবং এখন তো আসলে বাধ্য হয়েই তাদের সরে যেতে হবে যদি নির্বাচন করতে চান, কারণ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে তো আর নির্বাচনে অংশ নেওয়া যায় না। সো তাদের রাজনৈতিক আগ্রহ আছে, রাজনীতির সাথে তারা সম্পৃক্ত এবং রাজনীতির সাথে তারা পরোক্ষভাবে সম্পৃক্ত। তো এখন তাদের রাজনৈতিক দলে যোগদানের বিষয় আসবে, নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয় আসবে, তাদের নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার বিষয় আসবে। তো তাদের সরে যাওয়া ছাড়া তো অন্য কোনো বিকল্প নাই। তো সেটা আসলে এখন একদম শেষ মুহূর্তে এসে সব ধরনের সুবিধাকে কাজে লাগানোর পর একটা পর্যায়ে এসে যখন আর তাদের সরে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই, সেই সময় এসে তারা সরে যাওয়ার কথা বলছেন। তো এটা অনভিপ্রেত। এটা মানে আরও অনেক আগে ঘটা উচিত ছিল, এত দেরি করাটা অনভিপ্রেত। আমরা এবার নির্বাচনকে ঘিরে যেটি দেখতে পাচ্ছি যে বড় দল, মাঝারি দল, ছোট দল সব মিলে মানে বিভিন্ন রকম জোট করা, কে কার সঙ্গে যাবে সেসব দিয়ে সেগুলো নিয়ে নানান রকম হিসাব নিকাশ। এটা যেমন দেখা যাচ্ছে এবার তরুণদের ব্যাপক অংশগ্রহণ দেখা যাচ্ছে রাজনীতিতে, ভোটের মাঠে। তো সব মিলিয়ে এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কেমন প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? পরিবর্তনের ক্ষেত্রে কেমন ভূমিকা? নিঃসন্দেহে রাজনীতির নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব অনেক বেশি হবে, এটা আমরা আশা করছি এবং এটা হওয়া প্রয়োজন। আমরা খুব ইতিবাচকভাবে দেখছি যে আমাদের তরুণ প্রজন্ম যারা একসময় রাজনীতি বিমুখ হয়ে পড়েছিল, 24-এর 5ই আগস্টের গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে তাদের মধ্যে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগ্রহ বেড়েছে এবং তাদের একটা বড় অংশ এবার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে। তরুণদের রাজনৈতিক দল গঠিত হয়েছে এবং সেটা মানে একমাত্র দল না, বরং তরুণরা আসলে সব দলেই আছেন, কিন্তু তাদের মধ্য থেকে নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ অনেক বেড়েছে, এবার নেতৃত্বে আসার মানে আকাঙ্ক্ষা বেড়েছে। এটা ইতিবাচক এবং আমরাও মনে করি যে আমরা আসলে অনেক নতুন মুখ দেখতে চাই এবং সংসদে নতুন মুখ আসুক, নতুন চিন্তা আসুক, নতুন চিন্তা আমাদের সংসদকে, আমাদের দেশকে আরও সমৃদ্ধ করুক, সেটাই আমরা চাই। আইডিয়াল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, এরকম আমরা একটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি। আমরা যেখানে গেল দিন আলোচনা করলাম যে 2 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মধ্যে সাভারে বড় ধরনের সংঘর্ষ হয়েছে। শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে আমরা বারবার কথা বলছি এবং আমরা আমাদের উদ্বেগের কথা জানাচ্ছি। আমরা একটা বিষয় চেয়েছিলাম যে 5ই আগস্টের পর যারা রাজনীতি করবে তারা রাজনীতি করবে, কিন্তু শিক্ষার পরিবেশ যাতে মানে শিক্ষার্থীরা যাতে শিক্ষাঙ্গনে ফিরে যায়, ক্লাসরুমে ফিরে যায় এবং শিক্ষায় মনোনিবেশ করে। কারণ আমরা যতই বলি না কেন যে আমাদের সুন্দর ভবিষ্যৎ করতে হবে, সুন্দর দেশ করতে হবে, এই আকাঙ্ক্ষা এত তীব্র আমাদের, কিন্তু সেই গড়ার কাজটা কারা করবে? নতুন প্রজন্ম করবে। এবং এই প্রজন্মের শিক্ষার্থীরা যদি সত্যিকার অর্থেই মানে শিক্ষা লাভ না করে, সত্যিকার অর্থেই যদি ভালো মানুষ হিসেবে, সত্যিকার অর্থে শিক্ষিত মানুষ হিসেবে গড়ে না ওঠে, তাহলে দেশের ভবিষ্যতের জন্য এটা খুব বিপজ্জনক হবে। তো আমরা দেখছি যে শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসেনি। শিক্ষার্থীরা এমন সব বিষয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আমরা প্রায়ই সংঘাত, সহিংসতা দেখছি যেগুলো আসলে আমরা আশা করি না। যেই দুটো ইউনিভার্সিটির মধ্যে মানে এটা অবিশ্বাস্য যে ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে এত বড় সহিংসতার ঘটনায় করতে পারে। তো আমরা শিক্ষার্থীদের সত্যিকার অর্থেই ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে দেখতে চাই এবং এটা আমাদের নিজেদের জন্য যেমন, আমাদের সন্তানদের জন্য, আমাদের দেশের জন্য এটা অপরিহার্য। জামিন প্রসঙ্গ, 3 বিচারকের কাছে তথ্য চান প্রধান বিচারপতি। আমরা খুব অবাক হয়েছি আসলে যে জামিনের যে বিষয়টা আইন উপদেষ্টা উত্থাপন করেছিলেন যে মাত্র 4-5 ঘন্টায় 800 মামলায় জামিন দেওয়া হয়েছে।
এটা খুব অস্বাভাবিক গতি এবং মানে একটা অসম্ভব বিষয় যে 4-5 ঘন্টায় আসলে কি 800 মামলার শুনানি করা যায়, এটা কীভাবে ঘটে, আমাদের এই তথ্যটি আমাদের খুব উদ্বিগ্ন করেছে। এটা বাস্তবতা, কিন্তু এইটি যেহেতু বিচার বিভাগের বিষয়, সো এটা নিয়ে আমরা অন্য কিছু বলতে চাই না। আমরা যেটা বলতে চাই যে প্রধান বিচারপতি বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছেন। তিনি বিচারালয়ের যে স্বাভাবিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেই এই বিষয়টি নিষ্পত্তি করবেন, এটা আমরা আশা করি, যাতে অস্বাভাবিক কোনো কিছু না ঘটে সেটা। এবং নিঃসন্দেহে কোনো বিচারপতিকে হেয় করা বা কোনো বিচারপতির বিচারিক সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করার জন্য না, বরং যাতে আমাদের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা তৈরি হয়, আস্থা অনেক বাড়ে, সেই চিন্তাকে মাথায় রেখেই পদক্ষেপ নেওয়া হোক। একটি সংবাদ শিরোনাম আমাদের সামনে রয়েছে, খতিব মহিবুল্লাহ নিজেই অপহরণের নাটক সাজান, এটি পুলিশের বরাত দিয়ে করা হয়েছে গাজীপুর থেকে। এটা আমরা দেখেছি এবং এটা খুব অবাক করার মতন যে কেন মহিবুল্লাহ সাহেব এই নাটক সাজালেন যদি সত্য হয়ে থাকে। এখন পুলিশের বক্তব্য শেষ বক্তব্য না, আমরা আসলে আরেকটু অপেক্ষা করতে চাই যে আসলে কি ঘটেছিল। কিন্তু পুরো বিষয়টি, যেমন আমরা সিসিটিভির ফুটেজ দেখেছি যে তিনি হন হন করে একাই হেরে যাচ্ছেন, তাকে অপহরণের কোনো ঘটনা, যেখান থেকে যেই সময় অপহরণের কথা বলা হয়েছে সেই সময়ে সেখান দিয়ে তিনি হেরে যাচ্ছেন এবং অপহরণের কোনো ঘটনা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে না। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে এই ফুটেজ ছড়িয়েছে। সো বিষয়টা কেন ঘটেছে, তিনি যদি নিজে করে থাকেন, কেন তিনি এই নাটক করলেন, নিঃসন্দেহে এই বিষয়গুলো সামনে আসবে এবং আমরা সত্য ঘটনাটা জানতে চাই আসলে কী ঘটেছিল। নিউ ইয়র্কের মেয়র নির্বাচন কোনো না কোনোভাবে আমাদের গণমাধ্যমে এবার খুবই গুরুত্ব পাচ্ছে। আমরা গণমাধ্যমে যে শিরোনামটি দেখেছি আজ কিছু জায়গায়, সেটি এরকম যে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জনমত জরিপে এগিয়ে জোহরান মামদানি, যিনি ডেমোক্রেট দলের প্রার্থী, এবং বাংলাদেশি বংশোদ্ভূত সহ এশিয়ানদের মধ্যেও তার খুবই জনপ্রিয়তা দেখা যাচ্ছে সেখানে। নিঃসন্দেহে মামদানি ব্যাপক সাড়া ফেলেছেন এবং শুধু মুসলিম কমিউনিটি না, মুসলিম বলেই যে বিষয়টা তা না, বা অভিবাসী কমিউনিটি শুধু না, মূলধারার যে শ্বেতাঙ্গ আমেরিকানরা, তাদের মধ্যেও মামদানির গ্রহণযোগ্যতা অনেক এবং তিনি আসলে একটা নতুন সম্ভাবনার জন্ম দিয়েছেন। বিশেষ করে কুমোর, মানে এর আগে তাকে সরে যেতে হয়েছিল, সো এখন মামদানি একটা নতুন সম্ভাবনার, অভিবাসীদের ব্যাপক অনিশ্চয়তার মধ্যে আসলে যুক্তরাষ্ট্রে অভিবাসীরা আছেন এবং অভিবাসীদের অনেকেই তার নিজ দেশে হাত পা বেঁধে, শিকল বেঁধে দেশে ফেরত পাঠানো হচ্ছে, সেরকম হাতকড়া দিয়ে পাঠানো হচ্ছে। তো সেরকম একটা পরিস্থিতিতে একজন অভিবাসীর সন্তান নিউ ইয়র্কের মেয়র হলে সেটা আসলে নতুন পরিস্থিতির জন্ম দিতে পারে এবং আমরা এই নির্বাচন সম্পর্কে অনেক আগ্রহ নিয়ে তাকিয়ে আছি। আমরা আশা করছি যে এই নির্বাচন একটা বড় ধরনের প্রভাব রাখবে অভিবাসীদের জীবনে। মেয়র হওয়ার পরে তিনি যে ডোনাল্ড ট্রাম্পের যে নীতি, সেটা প্রতিরোধে কতখানি ভূমিকা রাখতে পারেন বলে ফাইনালি আপনার মনে হয়? হয়তো খুব বড় কোনো প্রভাব হয়তো বদলে দিতে পারবেন না, কিন্তু সামাজিক যে প্রতিরোধ, মানুষের মধ্যে যে সচেতনতা, সেই সচেতনতার, মানুষের আকাঙ্ক্ষার যে প্রতিফলন, সেটাই হয়তো যদি মামদানি বিজয়ী হন, তার মধ্য দিয়ে মানুষের, যুক্তরাষ্ট্রে যে অভিবাসীদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার একটা শক্ত প্রতিফলন ঘটবে এবং সেটা নিঃসন্দেহে ভবিষ্যতে প্রেসিডেন্ট ট্রাম্পের পরবর্তী পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রে একটা বড় বিবেচ্য বিষয় হিসেবে থাকবে। এটা আমরা আশা করি। অনেক ধন্যবাদ জনাব হাসান খুরশিদ সুজি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকের সংবাদপত্রের আজকের পর্বটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।